আজ যে গল্পটা বলবো সেটা আসলে আমার নিজের কথা। একজন ডাক্তার হিসাবে আমার একটা ব্যক্তিগত স্বীকারোক্তি। এমন এক অভিজ্ঞতার গল্প যা আমার সব বিজ্ঞান, সব যুক্তি বুদ্ধিকে হার মানিয়ে দিয়েছে আর আমার জীবনটাকে চিরদিনের মতো বদলে দিয়েছে। কিছু কিছু ঋণ জানেন মৃত্যুর পরেও শোধ করতে হয়, আর এই গল্পটা ঠিক সেরকমই একটা ঋণের। এমন এক প্রতিদানের গল্প যা বিশ্বাস আর অবিশ্বাসের সীমানায় দাঁড়িয়ে আছে। গল্পের শুরুটা মেডিকেল কলেজে, দুই বন্ধুকে নিয়ে। আমি শিবরাম, তখন মেডিকেল ছাত্র, আর আমার বন্ধু পরিমল, ও পড়তো সাহিত্য নিয়ে। আমরা দুজনেই গ্রাম থেকে শহরে এসেছিলাম, আর ওই একা লাগাটাই আমাদের প্রথম মিলিয়ে দিয়েছিল। যদিও আমাদের দুজনের মধ্যে মিলের থেকে অমিলই ছিল বেশি, আকাশ পাতাল তফাৎ যাকে বলে। আমি ছোটবেলায় বাবা মাকে হারিয়ে কেমন যেন একটা পাথর হয়ে গিয়েছিলাম, আর পরিমল, ও ছিল ঠিক তার উল্টো, একদম নরম মনের, ভীষণ দয়ালু আর সংবেদনশীল একটা ছেলে। আমার সেই পাথরের মতো মনে প্রথমবার নাড়া দিয়েছিল পরিমলই। একবার ওর সাথে ওদের গ্রামে বেড়াতে গিয়েছিলাম, আর সেই অভিজ্ঞতা আমার জীবনের সব কিছু ওলটপালট করে দেয়। পরিমলের মা, মাসিমা আমাকে এমনভাবে যত্ন করেছিলেন যা আমি কোনো দিন পাইনি। শুধু আমার জন্য পুঁটি মাছের ঝাল, পুকুরের তাজা রুই মাছ, কত কি, আর বারবার বলছিলেন এটাকে নিজের বাড়ি মনে করবি। বহুদিন পর কেউ এত যত্ন করে খাইয়েছিল, সত্যি বলতে চোখে জল চলে এসেছিল আমার। শুধু মাসিমা নন, পরিমলের ঠাকুমাও আমাকে আপন করে নিয়েছিলেন। উনি আমাকে কাছে ডেকে বলেছিলেন, আজ থেকে তুই আমার ৩ নম্বর নাতি। পরিমল আর বিমলের পর তুই হলি শিবু। এই কথাগুলো আজও আমার কানে বাজে। গ্রামের সেই উষ্ণতা নিয়ে আমরা যখন কলেজে ফিরে এলাম, ঠিক তখনই একটা ঘটনা ঘটল। এই ঘটনাটা আমাদের বন্ধুত্বকে যেন আরও মজবুত করে দিল। কিছু সিনিয়র পরিমলকে একা পেয়ে খুব হেনস্থা করছিল। গ্রামের ছেলে বলে ওর বইপত্র ড্রেনে ফেলে দিয়েছিল, মুখে কালি মাখিয়ে দিয়েছিল। আমি এটা সহ্য করতে পারিনি। বন্ধুর এই অপমান দেখে আমার মাথায় রক্ত চড়ে গিয়েছিল। সেদিন ওদের এমন শিক্ষা দিয়েছিলাম যে আর কোনোদিন পরিমলের দিকে তাকানোর সাহস পায়নি। ওই ঘটনার পর থেকে পরিমল আমাকে নিজের বড় দাদার মতো দেখত, আর একদিন আমাকে বলেছিল, দাদা, দরকার হলে আমি জীবন দিয়েও তোমার এই ঋণ শোধ করব। তখন কি জানতাম ওর এই কথাটা এমন ভয়ঙ্করভাবে সত্যি হয়ে যাবে। এরপর থেকে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যেতে শুরু করলো। একদিকে আমি আমার পড়াশোনা নিয়ে একটা বিরাট সমস্যায় পড়লাম, আর অন্যদিকে পরিমলের আচরণেও একটা অদ্ভুত, অস্বস্তিকর পরিবর্তন দেখতে লাগলাম। আমার ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য একটা মানুষের কঙ্কাল খুব দরকার ছিল, কিন্তু যে সিনিয়রদের আমি সেদিন শাসিয়েছিলাম তারাই সব ব্যবস্থা করে রেখেছিল যাতে আমি কোনোভাবেই কঙ্কাল জোগাড় করতে না পারি। আমি যখন এই দুশ্চিন্তার কথা পরিমলকে বললাম, ও কোনো উত্তর দিল না, শুধু চুপ করে রইল। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আর ও ঘন্টার পর ঘন্টা বারান্দায় ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল, কি যেন একটা গভীর ভাবনায় ডুবেছিল। এর কিছুদিন পরেই ওর ভীষণ জ্বর এলো, আরও বাড়ি ফিরে যাওয়ার জন্য বায়না শুরু করল। পরিমল বাড়ি চলে গেল। তার কয়েকদিন পর এক গভীর রাতে আমার দরজায় কেউ কড়া নাড়ল। ওই রাতের ঘটনাই আমার বিজ্ঞান, আমার বিশ্বাস সবকিছুকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। দরজা খুলে দেখি পরিমল দাঁড়িয়ে, কিন্তু ওর অবস্থা সারা শরীর জলে ভেজা, যেন এইমাত্র নদী বা পুকুর থেকে উঠে এসেছে। আমি তো অবাক। বাইরে বেরিয়ে দেখি আকাশে ঝলমলে চাঁদ, কোথাও এক ফোঁটা জল নেই, বৃষ্টির কোনো চিহ্নই নেই। তাহলে পরিমল ভিজল কি করে? এটা কি করে সম্ভব? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। পরিমল বেশি কথা বলল না, শুধু ফিস ফিস করে বলল, কাল সকালে আমাদের গ্রামে যাস, আশা করি তোর পরীক্ষার ব্যবস্থা হয়ে যাবে। এইটুকু বলেই ও অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে আমি মনে একরাশ আশা নিয়ে ওদের গ্রামের দিকে রওনা দিলাম। ভেবেছিলাম হয়তো ও সত্যি আমার জন্য কঙ্কালের কোনো ব্যবস্থা করেছে, কিন্তু ওখানে পৌঁছে যে সত্যিটা আমার জন্য অপেক্ষা করছিল তা আমার পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল। গ্রামে পৌঁছে আমি জানতে পারলাম পরিমল আগের দিন দুপুরেই মারা গেছে জ্বরে। তাহলে গতরাতে আমার মেসেজ কে এসেছিল? আমার সাথে কথা বলে গেল কে? পরিমলের দাদা আমাকে বললেন,
পরিমল নাকি তাকে স্বপ্নে দেখা দিয়ে আমাকে ডেকে আনতে বলেছে। শুধু তাই নয়, আরও একটা অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটেছিল। মৃত্যুর পর পরিমলের দেহটা নাকি এতটাই ভারী হয়ে গিয়েছিল যে বাড়ির 10 জন মিলেও সেটাকে এক চুল নাড়াতে পারছিল না, যেন যেন ওর শরীরটা আমার জন্যই অপেক্ষা করছিল। আমি যখন ওর ঘরের ভেতরে গেলাম, দেখলাম ওর নিথর দেহটা চৌকিতে বসানো রয়েছে, আর ওর শক্ত করে মুঠো করা হাতে একটা ছোট্ট কাগজের টুকরো। তাতে লেখা, আমি আমার শরীর শিবরামের জন্য রেখে গেলাম। ওর পড়াশোনার জন্য আমার দেহ আর হাড়ের খুব প্রয়োজন। ওর দাদা আমাকে ওর শরীরে হাত রাখতে বললেন। আমি যেই না ওর শরীরটা ছুলাম, সঙ্গে সঙ্গে সেই পাথরের মতো ভারী দেহটা একদম হালকা হয়ে গেল। সবাই মিলে তখন ওকে সরাতে পারল। বন্ধুর প্রতি আমার প্রতি ওর শেষ দায়িত্বটা যেন ও পালন করে গেল। পরিমল ওর কথা রেখেছিল, জীবন দিয়ে বন্ধুর ঋণ শোধ করেছিল। কিন্তু এটা কি শুধু একটা উপহার ছিল, নাকি আমার কাঁধে চাপিয়ে দেওয়া এমন এক ঋণ যা আমি কোনোদিন শোধ করতে পারবো না? একজন ডাক্তার হিসেবে আমি কত মৃত্যু দেখেছি, কিন্তু কোনো কিছুই আমাকে সেই দিনের জন্য তৈরি করতে পারেনি। ওই কঙ্কালটা দিয়েই আমি আমার পড়াশোনা শেষ করেছি। আজ আমি একজন সফল ডাক্তার। কিন্তু জানেন, আজও প্রত্যেকটা সফল অপারেশনের পর আমার মনে হয় এই সাফল্য, এই জীবন, এটা শুধু আমার একার নয়। এর অর্ধেকটা জুড়ে আছে আমার এক বন্ধুর নিঃস্বার্থ আত্মত্যাগ। এই ঋণ শোধ করার নয়,